পড়ে শোনাচ্ছি আগাথা ক্রিস্টির উপন্যাস স্লিপিং মার্ডার। এটির বাংলা অনুবাদ করা হয়েছে ঘুমিয়ে থাকা খুন। অনুবাদ করেছেন নীলাঞ্জন চট্টোপাধ্যায়। এই উপন্যাসটি আগাথা ক্রিস্টির প্রকাশকদের হিসাব অনুযায়ী সবচেয়ে বিক্রি হওয়া রচনা। আগাথা ক্রিস্টি মারা যান 1976 সালে। মৃত্যুর পর তার রচিত অনেকগুলো রহস্য উপন্যাস প্রকাশিত হয়। এগুলোকে ইংরেজিতে বলা হয় পোস্থিউমাস পাবলিকেশন, অর্থাৎ মরণোত্তর প্রকাশনা। এই উপন্যাসটি 1976 সালেই প্রকাশিত হয়েছিল, আগাথা ক্রিস্টির মৃত্যুর কয়েক মাস পরে। তাহলে শুরু করছি আগাথা ক্রিস্টির উপন্যাস স্লিপিং মার্ডার। একটা বাড়ি খুঁজছে জিওয়েন্ডা রিড, একটা বাড়ি খুঁজছে গাইলস। এক সুখী দম্পতি, তাদের বিয়ে হয়েছে মাত্র 3 মাস। এতদিন থাকতো তারা নিউজিল্যান্ডে। এখনও গাইলস রয়ে গেছে নিউজিল্যান্ডে। স্ত্রী চলে এসেছে ইংল্যান্ডে। স্বামী গাইলসের উৎসাহী সে চলে এসেছে ইংল্যান্ডে। একেবারে একা জিওয়েন্ডা চলে এসেছে। জিওয়েন্ডা জিজ্ঞেস করেছিল, কোনো বিশেষ জায়গার প্রতি তোমার পছন্দ আছে যেখানে বাড়ি খুঁজতে পারি আমরা? না, আমার কোনো পছন্দ নেই, বলেছিল গাইলস। আমি তো জন্ম থেকেই অনাথ, কত জায়গায় আর গেছি। আমিও তো অনাথ, এই নিউজিল্যান্ডের বাইরে আর কোথাও গেছি? সত্যি যাওনি? এরকমও তো হতে পারে তোমার শৈশব কেটেছে ইংল্যান্ডে। যা, হতেই পারে না, সেরকম কোনো স্মৃতি তো আমার নেই। কে জানে কেন, আমার মন বলছে আমরা ইংল্যান্ডে থাকি, সুতরাং বাড়ি খুঁজি ইংল্যান্ডে। সমুদ্রের ধার হলে ভালো হয়। তাহলে আমি ইংল্যান্ডে চলে যাব। তাই যাও, বাড়ি খোঁজো ইংল্যান্ডে। ইংল্যান্ডের আসল জায়গা লন্ডনেই যাই? হ্যাঁ, লন্ডনেই যাই, তার আশেপাশে শহরতলির দিকে বাড়ি খুঁজব। জিওয়েন্ডা জিজ্ঞেস করল। ঠিক, তাই করো, তবে বাড়ি তোমাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। হোটেলে কদিন থাকবে? অনেক খরচ যে। তুমি লন্ডনে কবে আসতে পারবে ডার্লিং? দেখি, আমার যা চাকরি, তাড়াতাড়ি বদলি পেলে হয়। হয়তো 6 মাস লেগে গেল বদলি পেতে। সুতরাং বড়সড় লাগেজ নিয়ে লন্ডনে এসে হাজির হলো জিওয়েন্ডা। প্রথমে জিওয়েন্ডা বন্দর শহর প্লাইমাউথে এসে পৌঁছল। হোটেলে থাকলো একদিন। পরদিন সকালে প্রাতরাশ সেরে সে ভাড়া করলো একটা গাড়ি। ইংল্যান্ডের ভেতর দিয়ে শুরু হলো তার বাড়ি খোঁজার অভিযান। কয়েকদিন নানা জায়গা ঘুরে হোটেলে রাত কাটিয়ে জিওয়েন্ডা এসে থামল পাহাড় আর সমুদ্র দিয়ে ঘেরা ছোট শহর ডিলমাউথে। তখন সন্ধে হয়ে গেছে। সে উঠল রয়্যাল হোটেলে। রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে সে একজন বাড়ির দালালের খোঁজ পেল। হোটেল থেকে সেই লোকটিকে ফোন করল। সে জানালো একটা বাড়ি আছে বিক্রির জন্যে সমুদ্রের ধারে, নাম ভিক্টোরিয়ান ভিলা। পরদিন সকালে এজেন্ট তাকে নিয়ে এলো বাড়িটিতে। পুরনো ধাঁচের বাড়ি, সামনে বাগান, গাছপালার মধ্য দিয়ে এক ঝলক সমুদ্র দেখা দিচ্ছে। ঢুকেই বিশাল ড্রয়িং রুম, 2টো ফ্রেঞ্চ জানলা। জানলা দিয়ে দেখা যাচ্ছে চওড়া চত্বর। সেই চত্বরের সামনে মাটির ডিবি দিয়ে তৈরি পাথরের স্তূপ। সেই স্তূপ নানা ধরনের লতা পাতায় সাজানো, নিচে সবুজ ঘাসের লন। মনে হচ্ছে যেন এটা আমার বাড়ি। হ্যাঁ, আমারই বাড়ি। মনে হচ্ছে বাড়িটা খুব চেনা, ভীষণ চেনা। কেন এমন মনে হচ্ছে? আমি কি বেশি আবেগবিহ্বল হয়ে পড়েছি? ভাবছিল জিওয়েন্ডা। ওধারের দরজা খুলে গেল। লম্বা বিষণ্ণ মুখের এক বয়স্কা মহিলা এজেন্টকে বললেন, মিস্টার হেনগ্রেভ, মেসার্স গলব্রেথ এবং পেনডেরলি থেকে একজন ফোন করে জানালো যে এত সকালে বাড়ি দেখানো যাবে না, আপনারা বরং একটু বেলার দিকে আসুন। মিস্টার হেনগ্রেভ ফ্যাঁসে গলায় বললেন, নো প্রবলেম। মধ্যাহ্ন ভোজন সেরে আবার আসতে হলো। এবার বাড়ির সব ঘর দরজা খুলে দেওয়া হয়েছে। জিওয়েন্ডা ঘুরে ঘুরে সব দেখল। খুব বড় বাড়ি নয়, পুরনো ধরনের বাংলো প্যাটার্নের। চানঘর একটা, বেশ বড়। সেটা গার্লসকে বলে 2টো বানিয়ে নেওয়া যায়। কিচেনকে একটু আধুনিক করে নিতে হবে, নতুন সিঙ্ক লাগিয়ে নিতে হবে, আরও কিছু জিনিসপত্র পাল্টাতে হবে।
ঘরগুলো গুনে দেখল জিভেন্ডা। 6টা, না 7টা বেডরুম। আর চানঘরটা কি বড়! মেঝেতে পুরনো ধরনের টাইলস, এখনো কি সাদা আর চকচকে। এটা পাল্টানো হবে না, এটা হবে হেরিটেজ চানঘর। মনের মতো বাড়ি পেয়েছে, প্রাণের আরামের বাড়ি পেয়েছে জিভেন্ডা। বাড়িটা দেখতে দেখতে কেন তার মনে হচ্ছিল এখানে সে ছিল একদিন। সে আবার হয় নাকি? নিউজিল্যান্ড ছাড়া সে কোথাও যায়নি। বাড়িটা নিতেই হবে, যত দামি হোক। 2 দিনের মধ্যেই এজেন্ট জিভেন্ডাকে দাম দিল। খুব বেশি দাম মনে হলো না, যদিও বাড়ির পজেশন নেবার পর অনেক কিছু বদলাতে হবে। একটু আধুনিক করতে হবে বাড়ির কিছু ঘর, কিচেন, চানঘর ইত্যাদি। তবে এতদিন এই বাড়ির দেখাশোনা করতেন যিনি, বৃদ্ধা মিসেস হেনগ্রেভ, তিনি আর থাকতে চান না এখানে। তিনি চলে যাবেন কেন্টে, তার আত্মীয় স্বজনের সঙ্গে থাকবেন। বাড়ির দোতলাটা দেখে দুজনে নামছিল একতলায়। কাঠের সিঁড়িতে সামান্য আওয়াজ তুলে হঠাৎ গাটা ছমছম করে উঠল জিভেন্ডার। এক মুহূর্ত মাত্র, তবুও তার বুক কেঁপে উঠল ভয়ে। বাড়িটা কি ভুতুড়ে? জিজ্ঞেস করল জিভেন্ডা। মিসেস হেনগ্রেভ অবাক হয়ে তাকালেন। কোনোদিন মনে হয়নি তো আমার ম্যাডাম, এরকম কেউ কিছু বলেছে আপনাকে? আপনি কোনোদিন কিছু দেখেননি? কিছু মনে হয়নি আপনার? এই বাড়িতে কি কেউ মারা গিয়েছিল? আমি যতদিন আছি এই বাড়িতে তেমন কিছু হয়নি। আমার স্বামী মারা গেছেন লোকাল নার্সিং হোমে। তবে 100 বছরের পুরনো বাড়ি, কত কি হয়তো ঘটেছে, আমি আর কতটুকু জানি। কথা বলতে বলতে আবার দুজনে ড্রয়িং রুমে এলো। খুব আরামপ্রদ আর চমৎকার ঘরটা, ঠিক যেরকম জিভেন্ডা চায়। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতে কেন তার ওরকম ভয় পেল? এক মুহূর্তের অজানা অনুভূতি, এটা কি তারই মনের ভুল? বাড়িটাতে কোনো দোষ নেই বলেই মনে হচ্ছে। বাড়িটা সত্যিই চমৎকার। মিসেস হেনগ্রেভকে সে জিজ্ঞেস করল বাগানটা দেখা যায় কিনা। মিসেস হেনগ্রেভ সহাস্যে সম্মতি জানালেন। জিভেন্ডা ফ্রেঞ্চ জানলা দিয়ে চত্বরের দিকে গেল। চত্বরের নিচে লন, সুতরাং সেখানে লনে যাবার জন্য সিঁড়ি থাকা উচিত ছিল, কিন্তু সিঁড়ি নেই। সিঁড়ির বদলে জায়গাটাতে উজ্জ্বল হলুদ ফুলের বিশাল ঝোপঝাড়। কোনোদিন বোধহয় সেই ঝোপটাকে পরিষ্কার করা হয়নি। তার ফলে ঝোপটা নিজের মতো বাড়তে বাড়তে এত ঝামড়া হয়ে গেছে যে দূরে সমুদ্রের দৃশ্যটা মর্মান্তিকভাবে চোখের সামনে থেকে অন্তর্হিত। জিভেন্ডা ভাবল এই ঝোপ পরিষ্কার করতে হবে। মিসেস হেনগ্রেভও টেরাসে এসেছেন, হাঁটছেন ধীরে ধীরে। টেরাসের একেবারে প্রান্তে একটা উঁচু মাটির ডিবি। সেখানে সাবধানে পা দিয়ে লনে নামলেন। তার দেখা দেখি জিভেন্ডাও লনে নামল। সে লক্ষ্য করল যে পাহাড়ি গাছপালা লাগাবার জন্যে গাদা করা পাথরের চাই, আর তার ফাঁকে ফাঁকে মাটি দিয়ে ভরাট করা যে জায়গাটা, সেখানটা কতকাল যে পরিষ্কার করা হয়নি। আর পাথরের চাইয়ের ফাঁকে যে গাছপালাগুলো বড় হয়েছে, সেগুলোকে কোনো দিন কাটছাট করে সুদৃশ্য করে তোলা হয়নি। সর্বত্র অবহেলার ছাপ স্পষ্ট। সবকিছু দেখার পর জিভেন্ডা মিসেস হেনগ্রেভকে জানালো যে তাকে আরও কয়েকটা বাড়ি দেখাতে হবে। যদিও এই হিলসাইড, কি সাদামাটার নাম, হিলসাইড বাড়িটা তার আপাতত পছন্দ হয়েছে। এরপর জিভেন্ডা দেখা করলো এজেন্টের সঙ্গে। বলল যে উকিলের থেকে বাড়িটার সার্চিং রিপোর্টটা দরকার, জরুরি দরকার। সার্চিং রিপোর্ট দেখেই সে বাড়িটা কিনবে। তারপর বিকেলে সে ডিলমাউথ শহরটা একটু ঘুরে নিল। সমুদ্রের ধারে ছোট শান্ত শহর, প্রাচীনত্বের ছাপ সর্বত্র। কিন্তু দূরে সমুদ্রের ধারে ধারে নতুন গজিয়ে ওঠা বেশ কিছু হোটেলও চোখে পড়ল। সেদিনই সন্ধ্যের পর জিভেন্ডাকে এজেন্ট ফোন করে জানালো যে সার্চিং রিপোর্ট উকিলের থেকে পাওয়া গেছে। এখনই রিপোর্টটা নিয়ে চলে আসুন, বলল জিভেন্ডা। 10 মিনিটের মধ্যে এজেন্টের আগমন। সার্চিং রিপোর্ট তন্ন তন্ন পড়ে জিভেন্ডা বুঝল হিলসাইড বাড়ি আগে কখনো কেনাবেচা হয়নি। জমির বিশদ বিবরণ, বাড়ির বিবরণ সব ঠিকই আছে, কোথাও কোনো আইনি গণ্ডগোল নেই। খুব ভালো, জিভেন্ডা হেসে বলল। ম্যাডাম, আপনি যে দাম দিয়েছেন বাড়ির, সেটাও মিসেস হেনগ্রেভের কাছে আপত্তিজনক কিছু নয়। তিনি আপনার দামেই বাড়ি বেচতে রাজি, এজেন্ট জানালো। তাহলে তো আরও ভালো, বাড়িটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। কিনে নিন বাড়িটা ম্যাডাম,
আপনারা খুব ভালো থাকবেন ওখানে। এজেন্ট চলে গেল। জিভেন্ডা ডিনারে বসল। পরদিন এজেন্ট ও উকিলের উপস্থিতিতে মিসেস হেনগ্রেভ ও জিভেন্ডার মধ্যে ব্যবসায়িক চুক্তি, দলিল ইত্যাদি চূড়ান্ত হলো। বাড়ির দাম হিসেবে নির্দিষ্ট অঙ্কের চেকও পেয়ে গেলেন মিসেস হেনগ্রেভ। মধ্যাহ্ন ভোজনের পর জিভেন্ডা পোস্ট অফিসে গেল এবং একটা টেলিগ্রাম পাঠালো গাইলসকে। একটা চমৎকার বাড়ি কিনেছি, ভালোবাসা, জিভেন্ডা। টেলিগ্রাম পেয়ে গাইলস খুব উত্তেজিত হয়ে পড়বে। হাসছিল নিজের মনে আর বিড়বিড় করছিল জিভেন্ডা, ওহ, কত তাড়াতাড়ি একটা ভালো বাড়ি কিনে ফেললাম। ওয়ালপেপার। ওয়ালপেপার এক ধরনের গ্রাফিক চিত্র। নানা রঙের ওয়ালপেপার হয়। এই ধরনের রঙিন চিত্রিত কাগজে বিদেশের বাড়ির দেওয়ালগুলো সাজানো হয়। এখানে আমরা ওয়ালপেপার শব্দটি ব্যবহার করব। 1 মাস কেটেছে। জিভেন্ডা তার কেনা বাড়ি হিল সাইডে থাকতে শুরু করেছে। গাইলস কিছু আসবাবপত্র পাঠিয়েছে নিউজিল্যান্ড থেকে। সেগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছে জিভেন্ডা। এখন বাড়িটা পরিচ্ছন্ন, নতুন রূপ পেয়েছে। রান্নাবান্নার জন্যে, কিচেনের জন্যে মিসেস ককারকে বহাল করা হয়েছে। বেডরুমটা বেশ বড়, 2 ঘরের জোড়। সেটা এখন ব্যবহার করছে না জিভেন্ডা। গাইলস চলে এলে একসঙ্গে থাকবে। দোতলার এক প্রান্তে অপেক্ষাকৃত একটা ছোট ঘরে এখন থাকছে সে। একদিন সেই ঘরে বসে সে মিসেস ককারের সঙ্গে টুকটাক কথা বলছিল। এই ঘরটা আমার বেশ পছন্দ, জিভেন্ডা জানালো। মিসেস ককার একমত হলেন। হ্যাঁ ম্যাডাম, ছোট হলেও ঘরটা বেশ ভালো, তবে জানলার গড়াতগুলো দেখে মনে হচ্ছে এটা ছোট ছেলে মেয়েদের থাকার ঘর ছিল, মানে নার্সারি রুম। এটা তো মাথায় আসেনি। হতে পারে এটা নার্সারি রুম ছিল। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, কিচেনে যাই। জিভেন্ডা একা বসে ভাবতে লাগলো। ঘরটা চারদিকে তাকালো। নার্সারি? হ্যাঁ, এটা তো নার্সারি রুমই হতে পারে। মনে মনে সে ঘরটাকে সাজিয়ে নিচ্ছিল। দেওয়ালে ওই কোণে পুতুলদের ঘর, অর্থাৎ বাচ্চার পুতুলরা থাকবে, আর নিচু কাবার্ড রাখা হবে অন্যান্য খেলনার জন্যে। তবে বাচ্চাদের ঘর তো, ভালো ওয়ালপেপার দিয়ে সাজাতে হবে। পছন্দসই একটা ওয়ালপেপার কিনতে হবে। প্রতিদিনই বাড়িটা ঘুরে ঘুরে দেখা একটা অভ্যেস হয়ে গেছে জিভেন্ডার। আজও সকালে তাই করছিল। হঠাৎ একটা ব্যাপার খেয়াল হলো তার। ড্রয়িং রুম ও ডাইনিং রুমের মাঝে কোনো দরজা নেই। তার ফলে এক ঘর থেকে আরেক ঘরে ঘুরে ঘুরে যেতে হবে। বিশেষত শীতের সময় এটা খুবই অসুবিধাজনক। ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে যেতে হলে লম্বা বারান্দায় খুব ঠান্ডা বাতাস বইবে। সেটা অসুবিধাজনক তো বটেই। এই দুটো ঘরের মাঝে একটা দরজা ফুটিয়ে নিলে কেমন হয়? বাড়িটা কেনার পর ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজটা করেছেন মিস্টার সিমস। তাকেই প্রস্তাবটা দিতে তিনি একগাল হেসে বললেন, এ আর এমন কি কঠিন ব্যাপার, দেয়াল ভেঙে একটা দরজা বসিয়ে দিলেই হলো। খুব কি খরচ হবে? খুব কম খরচেই হয়ে যাবে ম্যাডাম। পরের দিন মিস্টার টেলর, যিনি মিস্টার সিমসের রাজমিস্ত্রি বলা যায়, জিভেন্ডাকে বললেন, ড্রয়িং রুম আর ডাইনিং রুমের মাঝে দরজা বসিয়ে দেওয়া কোনো কঠিন কাজ নয় ম্যাডাম। দুটো ঘরের মাঝে একটা দরজা আগে ছিল মনে হচ্ছে। আগে এই বাড়িতে যারা ছিলেন তাদের মধ্যে কেউ দরজা খুলে দেওয়ালে প্লাস্টার করার ব্যবস্থা করেছিলেন। কথাটা শুনে জিভেন্ডার অবাকই লাগলো। তার সবসময় মনে হয়েছে ওখানে একটা দরজা ছিল। এখন মিস্ত্রি বলছেন ওখানে একটা দরজা ছিল। এ বাড়িতে কিছু কিছু জিনিস দেখে তার কেন মনে হচ্ছে এখানে সে আগে ছিল? এটা তো হতে পারে না। তার শৈশব কেটেছে নিউজিল্যান্ডে। হ্যাঁ, নিউজিল্যান্ডে। পুরনো সমুদ্র শহর ডিলমাউথে সে এই প্রথম এলো। বাড়িটায় সে এই প্রথম এলো। বাড়িতে থাকতে শুরু করলো এই প্রথম। যাই হোক, রাজমিস্ত্রি টেলরকে সে আর একটা কথা বলল। দোতলার একটা ঘরের কাবারটা একেবারে কাঠে কাঠে আটকে গেছে। অনেক টানাটানি করলাম, খুলছে না। টেলর তার সঙ্গে ওপরে এলেন। পরীক্ষা করে দেখলেন কাবারটা। এটা বারবার রং করা হয়েছে, তিনি বললেন। আগামীকাল আমি ছুতোর নিয়ে আসব, সে দরজাটা খুলে দেবে। সেদিন ডিনারের পর রাতে যখন সে সিঁড়ি দিয়ে দোতলায় উঠবে শোবার ঘরে যাবার জন্যে, আবার তার ভয় ভয় করছিল। সিঁড়িতে পা রাখতেই আচমকা গা ছমছম করে উঠল।
আবার সেরকম একটা ভয়ের অনুভূতি। দূর, নিকুচি করেছে। এক ছুটে সে তরতর করে সিঁড়ি দিয়ে উঠে গেল, শোবার ঘরে ঢুকে পড়ল। সিঁড়ি দিয়ে আসার সময় বুকটা ধুকপুক করছিল। বেডরুমে ঢুকে পড়তে পেরে সে যেন স্বস্তি পেল। কেন এরকম হচ্ছে? এত ভীতু সে কোনো কালে নয়। আসলে এত বড় পুরনো বাড়িতে একা থাকতে তার অস্বস্তি হচ্ছে কি? কবে যে গাইলস বদলি নিয়ে ডিলমাউথে চলে আসবে। গাইলসের সঙ্গে এই বাড়িতে থাকতে তার নিশ্চিত খুব ভালো লাগবে। ভাবতে ভাবতে সে কখন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে জিওয়েন্ডা শহরে ঘুরতে বের হলো। ফিরতে ফিরতে বেলা 12টা। মধ্যাহ্নভোজন সেরে সে চেয়ারে বসেছে। টেলর জানালেন, আপনার বেডরুমে কাবার্ডের দরজা খোলা হয়েছে ম্যাডাম। বাহ, গুড। দোতলায় শোবার ঘরে সে গেল। কাবার্ডের দরজা দুটো টেনে খুলল। ভেতরে চোখ ফেলতেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো অস্ফুট আর্তনাদ। হাঁ করে সে তাকিয়ে রইল কাবার্ডের ভেতরে। কাবার্ডের ভেতরে রাখা আছে সেই রকম ওয়ালপেপার যেটা সে মনে মনে এই ঘরে লাগাবে বলে কল্পনা করেছিল। এই ঘরে অনেক দিন আগে হয়তো এরকম ওয়ালপেপার লাগানো ছিল। কেন খুলে রাখা হয়েছিল সে বুঝতে পারছে না। সারা ওয়ালপেপার জুড়ে ফুলের মেলা, নানা রং ফুল, লাল, নীল, বেগুনি, হলুদ, সাদা, মেরুন, কত যে রং! কি সুন্দর ওয়ালপেপার! ঠিক এরকমটাই সে চেয়েছিল। কাঁপতে কাঁপতে, বিড়বিড় করতে করতে সে বিছানায় শোবার বদলে বসে থাকল। ভাবছিল আর ভাবছিল। টেরাসে গিয়ে তার মনে হয়েছিল কয়েকটা সিঁড়ি থাকা দরকার, যাতে পা দিয়ে নির্বিঘ্নে লনে নামা যাবে। পরে শুনল ওখানে নাকি বহুকাল আগে সিঁড়ি ছিল। সেই সিঁড়ি তুলে দিয়ে হলুদ কাঁটা ফুলের বিছানা করা হয়েছিল ওখানে, বাগানের সৌন্দর্য বাড়াবার জন্যে। আর তার আরও মনে হয়েছিল যে ড্রয়িং রুম আর ডাইনিং রুমের মাঝখানে একটা দরজা থাকা উচিত ছিল। সে ব্যাপারেও পরে শুনল যে অনেককাল আগে ওখানে দরজা ছিল। কালক্রমে সেটা বুঝিয়ে দেয়াল প্লাস্টার করে দেয়া হয়েছে। এই দুটো ব্যাপারই জিওয়েন্ডা ভাবল কাকতালীয় হতে পারে। কিন্তু ওয়ালপেপারের ব্যাপারটা? কাবার্ড খুলতে দেখা গেল সে মনে মনে যেরকম কল্পনা করেছিল অবিকল সেরকম ওয়ালপেপার রাখা হয়েছে। তার মানে একসময় ওই ওয়ালপেপার ঘরে ছিল। এটাও কি কাকতালীয়? অসম্ভব, অসম্ভব। এবার ভয় পাচ্ছে তার। সত্যি ভুতুরে ব্যাপার ঘটছে যে। সেই রাত কোনো রকমে কাটল। পরদিন সকালেই প্রাতরাশ সেরে সে ডাকঘরে ছুটল। রেমন্ড ওয়েস্ট গাইলসের আত্মীয়, লন্ডনের চেলসিতে থাকেন। এই একটা ঠিকানাই তার কাছে ছিল। টেলিগ্রামে লেখা ছিল, ওয়েস্ট, 19 চেলসি, লন্ডন। আগামীকাল আপনাদের কাছে আসছি, জিওয়েন্ডা। মেয়েটার মুখ ঢাকুন। রেমন্ড ওয়েস্ট এবং তার স্ত্রী গাইলসের স্ত্রীকে দেখে বেশ উল্লসিত হলেন। বয়স্ক মানুষ রেমন্ডকে দেখলে একটু গম্ভীর ও বেজার মুখ লাগে বটে, কিন্তু তার কথার মধ্যে রস ও হাস্যরস দুটোই আছে। আর গাইলসের কাকিমা জিওয়েন্ডার কাকিমাই তো হবে। গড়গড় করে কথা বলেন, কোনো অস্বস্তি নেই। চায়ের কাপে চুমুক দিয়েছে জিওয়েন্ডা। রেমন্ড জানালেন, আমরা ঠিক করেছি তোমাকে লন্ডনের 2-1টা থিয়েটার দেখাবো। বাহ, তাহলে তো খুব ভালো হয়। আজ রাতে যাব একটা ব্যালে শোতে, আগামীকাল যাব নাটক দেখতে, দ্য ডাচেস অফ মালফি। আর শুক্রবার তোমার দেখতে ভালো লাগবে একটা রাশিয়ান নাটক, ইংরেজিতে অনুবাদ, দে ওয়ার্কড উইদাউট ফিট। আমার কাকিমা অ্যান্ড জেনকেও তোমার ভালো লাগবে। তিনি বেশ বয়স্কা, চলাফেরায় মনে প্রাণে ভিক্টোরিয়ান। আবার ডিটেকটিভ হবারও তার খুব শখ। তিনি থাকেন একটা গ্রামে, সেন্ট মেরি মিডে। সেই গ্রামের নানা সমস্যার তিনি সমাধান করেন। যেমন কার ছাতা চুরি গেছে, চার্চের উঠোনে একটা চিংড়ি মাছ কে ফেলে গেল, যাজকের মনটা কী কারণে বিষণ্ণ, এরকম সব সমস্যা আর কি। হা 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 হা। রেমন্ড হাসলেন। মিসেস রেমন্ড বললেন, ওরকম কেন বলছো? উনি কি খুনের রহস্যেরও সমাধান করেননি? সেই যে ওদের গ্রামের এক লাইব্রেরিতে একটা খুন হয়েছিল। তা হবে হয়তো, রেমন্ড বললেন। তবে একটা কথা তোমাকে বলতে পারি জিওয়েন্ডা, তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে তুমি সে কথা খুলে বলতে পারো ওকে, উনি তার সমাধান করে দেবেন। পরদিনে জিওয়েন্ডার আলাপ হয়ে গেল মিস মার্পলের সঙ্গে। ভদ্রমহিলার বয়স হয়েছে বটে, কিন্তু বেশ আকর্ষণীয় ব্যক্তিত্ব।
লম্বা পাতলা চেহারা, চোখ দুটো উজ্জ্বল ও সমুদ্র নীল। যখন কথা বলেন মাঝে মাঝে তিনি চোখ টেপেন। সেদিন সন্ধেবেলা সবাই মিলে থিয়েটার দেখতে যাওয়া হলো, দ্য ডাচেস অফ মালফি। অনেক পুরনো নাটক, শেক্সপিয়ারের সময়ের আগে এ নাটক রচিত হয়েছিল। নাট্যকারের নাম জন ওয়েবস্টার। সারা নাটকটা চক্রান্ত, ষড়যন্ত্র আর খুন খারাপিতে ভরা। শেষ দৃশ্য নাটকে স্টেজে আলো নেই বললেই চলে। স্টেজে রানীর মৃতদেহ পড়ে আছে। রাজা ঢুকেছেন মঞ্চে, তার দু চোখ বিস্ময়, ক্রোধ, আতঙ্ক একসঙ্গে খেলা করছে। সমস্ত প্রেক্ষাগৃহ নিঃশব্দ, রুদ্ধশ্বাস অপেক্ষা। রাজা এসে মৃতদেহ দেখলেন, ধীর কণ্ঠে বললেন, "Cover her face. Mine eyes dazzle. She died young." ঢাকো ওর মুখ, সহ্য করতে পারছে না আমার চোখ, এত কম বয়সে মৃত্যু। জিওয়েন্ডা চিৎকার করে উঠল। নিজের সিট থেকে সে ছিটকে উঠে পড়ল। পাশে যারা বসেছিলেন তাদের অগ্রাহ্য করে পা মারিয়ে সে ফাঁকা প্যাসেজে চলে এলো। দরজা খুলে বেরিয়ে এলো, সিঁড়ি দিয়ে নেমে একেবারে রাস্তায়। পাগলের মতো সে দৌড়চ্ছে রাস্তা দিয়ে। পিকাডিল্লির কাছে এসে দেখলো একটা ট্যাক্সি আসছে। ট্যাক্সি থামিয়ে তাতে উঠে শুধু চেলসিতে রেমন্ডের বাড়ির ঠিকানাটা বলতে পারল। বাড়িতে পৌঁছে ট্যাক্সির ভাড়া মিটিয়ে সে বাড়িতে ঢুকল। পরিচারক বিস্মিত মুখে জানতে চাইল, "এত তাড়াতাড়ি ফিরে এলেন ম্যাডাম? শরীর খারাপ লাগছে?" "আমার? হ্যাঁ, খারাপ লাগছে। একটু ব্র্যান্ডি আনবো?" "দরকার নেই, আমি শুয়ে পড়ব।" কোনো রকমে জুতো খুলে সে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে কাঁপছিল, সিলিংয়ের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। মিনিট 15 বাদে ঘরের দরজা খুলে গেল। মিস মার্পল ঢুকলেন। তার দুবগলে দুটো গরম জলের বোতল, এক হাতে একটা কাপ। জিওয়েন্ডা ঝট করে উঠে বসল, নিজের কাঁপুনি থামাতে চেষ্টা করল। "ওহ মিস মার্পল, খুব দুঃখিত, আমি খুব কি যে হলো আমি বলতে পারবো না, কিন্তু শেষ দৃশ্যটা আমার ভয়ঙ্কর লাগলো। রেমন্ড কাকা কাকিমা খুব বিরক্ত, তাই না?" "অত চিন্তা করো না বেবি, এই গরম জলের বোতল দুটো নিজের 2 হাতের পাশে রাখো। ওগুলো লাগবে না?" "লাগবে, আর এই 1 কাপ চা, খেয়ে নাও।" চাটা শেষ করে জিওয়েন্ডা দেখল তার কাঁপুনিটা কমেছে। "শুয়ে পড়ো বেবি, ঘুমানোর চেষ্টা করো।" মিস মার্পল বললেন, "তুমি হঠাৎ খুব মানসিক আঘাত পেয়েছ। আগামীকাল সকালে এসব নিয়ে কথা হবে। কোনো দুশ্চিন্তা করো না, শুধু ঘুমোবার চেষ্টা করো।" পরদিন সকালে প্রাতরাশ জিওয়েন্ডার ঘরে পাঠিয়ে দেয়া হলো। সে একটা টোস্ট কোনো রকমে খেলো, কফিটা শেষ করলো। তারপর একতলায় নেমে এলো। রেমন্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার কাজের ঘরে ব্যস্ত। জোন, তার স্ত্রী, ফটোগ্রাফি চর্চা করেন। তিনি ডার্করুমে ব্যস্ত। শুধু মিস মার্পল জানলার ধারে আরামপ্রদ একটা চেয়ারে বসে একটা সোয়েটার বুনছেন। "হুমা, গুড মর্নিং মাই ডিয়ার। এখন ভালো বোধ করছো?" "কিছুটা।" কিছুক্ষণ বসে রইল জিওয়েন্ডা, তারপর উঠে পায়চারি করতে লাগলো। মিস মার্পল বুনে যাচ্ছিলেন, ঠোঁটে মৃদু হাসি। "আমার বোধহয় একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া ভালো। লন্ডনে মনের রোগের ডাক্তার অনেক আছেন," বললেন মিস মার্পল। "কিন্তু সত্যিই কি তার দরকার আছে?" "আমার মনে হচ্ছে ম্যাডাম, পাগল হয়ে যাচ্ছি আমি, শিওর পাগল হয়ে যাচ্ছি।" ঠিক সেই মুহূর্তে একজন পরিচারিকা একটা টেলিগ্রাম দিল জিওয়েন্ডার হাতে। সে পড়ল সেটা, তারপর চুপ করে বসে রইল। "কোনো খারাপ খবর?" মিস মার্পল জিজ্ঞেস করলেন। "গাইস, আমার হাজব্যান্ড 1 সপ্তাহের মধ্যে চলে আসছে।" "বাহ, ভালো খবর। কিন্তু আমি পাগল হয়ে যাচ্ছি। গাইলসকে বিয়ে করলাম, দিলমাউথে কত দেখে শুনে বাড়িটা কিনলাম, কিন্তু এখন মনে হচ্ছে সবই ভরসে ঘি ঢালা। আমি পাগল হয়ে যাচ্ছি ম্যাডাম। আচ্ছা বেবি, তুমি স্থির হয়ে বসে আমাকে তোমার সমস্যার কথাগুলো বলবে?" "হ্যাঁ, আপনাকেই বলবো।" 8 ঘন্টার মধ্যে জিওয়েন্ডার সব বলা হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় তার ভয়, ড্রয়িং রুম আর ডাইনিং রুমের মধ্যে দরজা নিয়ে তার বিহ্বলতা, কাবার্ডের ভেতর হুবহু সেই ওয়ালপেপার পাওয়া যা সে কল্পনা করেছিল, টেরাস থেকে লনে নামার সিঁড়িটা ভেঙেই বা কেন দেওয়া হয়েছিল, তার জায়গায় বুনো ফুলের ঝোপ জঙ্গল। আর সে কারণেই বাড়িটা কিনেও আমি ওখানে থাকতে ভয় পাচ্ছি। চলে এলাম এখানে, চেলসিতে। আর গত রাতে থিয়েটার দেখতে দেখতে কি মনে হলো?
কি মনে হলো? রানীর মৃতদেহের দিকে তাকিয়ে হতবিহ্বল রাজা যখন ওই কথাগুলো বলছিল, মুখ ঢেকে দাও ওর। হ্যাঁ, বুঝেছি। আমার চোখের সামনে ভেসে উঠল একটা সিঁড়ি, সিঁড়ির পাশে ফাঁক ফাঁক রেলিং, সেই রেলিংয়ের ধারে একটা ছোট্ট মেয়ে বসে আছে, কাঁদছে। আর সেই মেয়েটা আমি। একতলাতে খুব বড় একটা ঘর, সেখানে সোনালি চুল ছড়িয়ে একজন যুবতী শুয়ে আছে। তার মুখ নীল, চোখ দুটো খোলা, নিস্পন্দ। তাকে একটা লোক মনে হলো গলা টিপে মেরেছে। তার হাত দুটো দেখতে পাচ্ছিলাম শুধু, রোগা হাত, থাবাটা বাদরের মতো। কিন্তু মৃত মেয়েটাকে? জিজ্ঞেস করলেন মিস মার্পল। হেলেন, অস্ফুটে উত্তর দিল জিওয়েন্ডা। হেলেন? এক মুহূর্ত জিওয়েন্ডা তাকিয়ে রইল মিস মার্পলের দিকে, তারপর যেন নিজেই নিজেকে প্রশ্ন করল, কি বললাম আমি? কেন বললাম হেলেন? আমি তো হেলেন নামে কাউকে চিনি না। তার মুখে ফুটে উঠল যুগপৎ হতাশা ও ভয়। দেখছেন তো ম্যাডাম, সে বলল, পাগল হয়ে গেছি আমি। কী সব কল্পনা করছি আমি। এমন এমন জিনিস দেখছি বাস্তবে যাদের অস্তিত্ব নেই। প্রথমে ওয়ালপেপার দিয়ে শুরু হয়েছিল, এখন আবার মরা দেখতে শুরু করেছি। কি হলো আমার? সত্যি কি সব পাগলামি লক্ষণ? অত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না বেবি। আমার মনে হয় বাড়িটাই এসব কিছুর মূলে। বাড়িটা নিশ্চয়ই ভুতুড়ে বাড়ি, যাকে বলে হন্টেড হাউস। কিছু ঘটনা আমার চোখের সামনে ফুটে উঠেছে, যেসব অনেক আগে ঘটে গেছে। আর না হয় যেগুলো দেখছি আমি চোখের সামনে, সেসব খুব তাড়াতাড়ি ঘটবে। বোধহয় হেলেন নামের কোনো মহিলা আমার নতুন কেনা বাড়িতে খুন হবে। না, আমাকে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছেই যেতে হবে এখনই। সেটা তুমি যেতেই পারো জিওয়েন্ডা ডিয়ার, যখন তোমার সত্যি নিরুপায় মনে হবে, বললেন মিস মার্পল। তারপর বোনার কাঠি আর পশমের গোলা একদিকে নামিয়ে রেখে বললেন, তবু আমাদেরও ঘটনাগুলো পরপর সাজিয়ে একবার বিশ্লেষণ করে দেখা দরকার। তিনটে ঘটনাকে তুমি ঠিক বুঝতে পারছো না, কিংবা মেনে নিতে পারছো না। বাগানে লনে নাম্বার সিঁড়ি লোপাট করে দিয়ে সেখানে তৈরি করা হয়েছে বুনো আগাছার জঙ্গল। একটা দরজা যেটাকে উড়িয়ে দিয়ে পাঁচিল করা হয়েছে, এবং একটা ওয়ালপেপার তুমি যেমন কল্পনা করেছিলে হুবহু সেরকম পাওয়া গেছে কাবার্ডের ভেতর। ঠিক বলছি? হ্যাঁ। এসবের সরল ও স্বাভাবিক ব্যাখ্যা হচ্ছে তুমি এই তিনটি ব্যাপারকেই আগে দেখেছিলে। আগের জন্মে? না, এই জন্মেই। হতে পারে তারা তোমার মনে জমে থাকা স্মৃতি। কিন্তু এই 1 মাস আমি ইংল্যান্ডে এসেছি, তার আগে কোনোদিন আসিনি মিস মার্পল। তুমি কি সে ব্যাপারে নিশ্চিত? অবশ্যই আমি নিশ্চিত। এতকাল পর্যন্ত আমি নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে থেকেছি। তোমার জন্ম কি সেখানে? না, আমার জন্ম ভারতে। আমার বাবা ছিলেন ব্রিটিশ আর্মি অফিসার। আমার জন্মের 1 বছর কি 2 বছর বাদে আমার মা মারা যান। তখন আমার বাবা আমাকে নিউজিল্যান্ডে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। তার কয়েক বছর পর আমার বাবা নিজেই মারা গিয়েছিলেন। ভারত থেকে নিউজিল্যান্ডে চলে আসবার কথা তোমার কিছু মনে পড়ে না? একেবারেই না। শুধু আমার মনে পড়ে, তাও খুব অস্পষ্টভাবে, আমি একটা বেশ বড় নৌকোয় চেপেছিলাম। একটা গোল জানলার কথা মনে পড়ে, বোধহয় পোর্ট হোল। আর একজন লোকের কথা মনে পড়ে যায়, যার গায়ে সাদা ইউনিফর্ম, মুখ টকটকে লাল আর চোখ দুটো নীল, আর তার চিবুকে একটা কাটা দাগ। যতদূর মনে পড়ে, লোকটা আমাকে শূন্যে ছুঁড়ে দিত, আবার লুফে নিত। আর আমার মনে আছে আমি তাতে ভয়ও পেতাম, আবার সেটা ভালোও লাগতো। কিন্তু এই মনে পড়াটা খুবই ছাড়া ছাড়া, অসংলগ্ন। তোমার কি কোনো নার্স কিংবা আয়ার কথা মনে পড়ে? আমার দেখাশোনার জন্য কোনো আয়া ছিল না, ন্যানি ছিল। আমার ন্যানিকে বেশ মনে আছে, কারণ সে আমার 5 বছর বয়স পর্যন্ত দেখাশোনা করেছিল।
সে কাগজ কেটে হাঁস বানাতো আমার জন্যে। হ্যাঁ, সেও বোটে ছিল। মনে আছে সে আমাকে খুব ধমক দিয়েছিল একবার। কেন? কারণ বোটের ক্যাপ্টেন আমাকে হামি খেয়েছিল, তাতে আমি কেঁদে ফেলেছিলাম। ক্যাপ্টেনের দাড়ি ভালো লাগেনি। তুমি যা বলছো তাতে খুব অবাক হচ্ছি, কারণ তুমি বোধহয় দুটো আলাদা ব্যাপার ঘুলিয়ে ফেলছো। একবার বলছো ক্যাপ্টেনের দাড়ি ছিল, আরেকবার বলছো ক্যাপ্টেনের লাল মুখ ছিল আর চিবুকে কাটার দাগ ছিল। হ্যাঁ, আপনি বোধহয় ঠিকই বলছেন। সিওয়েনটা মেনে নিল। এরকমও হতে পারে, বললেন মিস মার্পল, যে যখন তোমার মা মারা গেলেন, তোমার বাবা তোমাকে প্রথমে ইংল্যান্ডে এনেছিলেন আর তুমি হিলসাইড নামে বাড়িটাতে উঠেছিলে। তুমি আমাকে নিজেই বলেছ 1 মাস আগে বাড়িটা কেনার জন্য দেখতে গিয়ে তোমার মনে হয়েছিল ওই বাড়িটাতে তুমি আগে কোনো দিন ছিলে, এবং এবার যে ঘরটা তুমি শোবার জন্য পছন্দ করেছিলে সেই ঘরটাই হয়তো সেই শৈশবে অনেক দিন আগে তোমার নার্সারি ছিল। হ্যাঁ, ওই ঘরটা কিন্তু নার্সারি ছিল, কারণ জানলায় বড় বড় গড়াত ছিল। তাহলে দেখছো তো, ছোটদের ঘরে মানে নার্সারিতে যে ওয়ালপেপার থাকে তাতে অনেক রকম ফুলের ছবি থাকে। বাচ্চারা তাদের নার্সারির দেয়ালকে চিরকাল মনে রাখে। 3 বছর বয়সে আমি নিজে যে নার্সারিতে ছিলাম তার দেয়ালের রং, ছবি, ফুল সব আমার মনে আছে। সেই কারণেই হয়তো আমার নার্সারির খেলনার কথা মনে পড়েছে, পুতুল ঘরের কথা মনে পড়েছে। মিস মার্পল কপাল কুঁচকে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, সমস্ত ব্যাপারটা কোইন্সিডেন্ট বা কাকতালীয় হওয়া অসম্ভব নয়। ব্যাপারটা এরকম হতে পারে, তোমার হাজবেন্ড চেয়েছিলেন লন্ডনের দক্ষিণ উপকূলে একটা বাড়ি। তুমি নিউজিল্যান্ড থেকে লন্ডনে চলে এলে, ডিলমাউথে একটা বাড়ি খুঁজে পেলে, যেটা দেখেই তোমার মনে অনেক স্মৃতি ভেসে এলো এবং বাড়িটা তোমার ভালোও লেগে গেল। বাড়ি কেনার জন্যে যে দাম চাওয়া হলো সেটাও তোমার সাধ্যের মধ্যেই, ফলে বাড়িটা তুমি কিনে নিলে। তারপর বাড়িতে যখন থাকতে শুরু করলে, নানা রকম বিচিত্র অভিজ্ঞতা হলো তোমার। এটা ভুতুড়ে বাড়ি বা হন্টেড হাউস হতে পারে না, তাহলে তোমার অভিজ্ঞতা অন্যরকম হতো। আর তুমি বাড়িটার মধ্যে থাকতে থাকতে একবারই মাত্র ভয় পেয়েছিলে, কিংবা ভয় পাচ্ছ, যখন তুমি সিঁড়ি দিয়ে নিচে নামছো এবং হলঘরের দিকে তাকাচ্ছ। তাহলে কি গতকাল নাটক দেখতে গিয়ে আমি যে হেলেনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলাম, মানে আমার মনের স্মৃতিটা ধাঁ করে এসেছিল, তারও কোনো বাস্তব ভিত্তি আছে? মিস মার্পল বললেন, আমার তাই মনে হচ্ছে। সেটাও তোমার অবচেতনে একটা স্মৃতি। কিন্তু হেলেন কে ছিল? জিভেনটা বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল। আচ্ছা, তুমি চিন্তা করে বলো তো, তুমি কি নিশ্চিত যে মহিলার নাম হেলেন? সবটাই মনের মধ্যে ঘুলিয়ে যাচ্ছে। হেলেন কে ছিল আমি বলতে পারবো না, কিন্তু মঞ্চে রানীকে মৃত শুয়ে থাকতে দেখে আমার মনের ভেতরে কে যেন বলল, হেলেন শুয়ে আছে। এর কারণ কি হতে পারে? বেশ, আমার মনে হয় তোমাকে প্রথমে নিশ্চিত হতে হবে যে খুব ছোটবেলায়, মানে 5 বছর বয়সে তুমি কখনো ইংল্যান্ডে ছিলে কিনা। আর যদি থেকে থাকো তাহলে ভেবে দেখো কোনো আত্মীয়ের নাম মনে পড়ে কিনা। অ্যান্ড অ্যালিসন, তিনি নিশ্চয়ই কিছু বলতে পারবেন। তাহলে তাকে এয়ারমেইল করে দেখতে পারো। বাড়িতে ঢোকার পর তোমার বিচিত্র অভিজ্ঞতাগুলো লিখবে। তার সঙ্গে জিজ্ঞেস করবে যে শৈশবে তুমি কখনো ইংল্যান্ডে থেকেছিলে কিনা। ধন্যবাদ মিস মার্পল, আপনি একটা ভালো বুদ্ধি আমাকে দিয়েছেন। 10 দিনের জন্যে আমি লন্ডনে থাকছি না, তারপর আবার দেখা হবে। কি উত্তর পেলে খুড়ি অ্যালিসনের কাছ থেকে জানিও। নিশ্চয়ই, ততদিনে আমার স্বামী গাইলস এসে যাবে। বেশ। মিস মার্পলকে রীতিমতো চিন্তিত লাগছিল। খুনের অতীত। 10 দিন পর মিস মার্পল উঠলেন মেফেয়ারে এক ছিমছাম ছোট হোটেলে। সেখানেই মিস্টার ও মিসেস রিড তার সঙ্গে দেখা করলেন। ইনি আমার হাজবেন্ড মিস মার্পল। গাইস, ইনি মিসেস মার্পল, বিপদে সকলের পাশে দাঁড়ান।
আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন। খুব আনন্দ পেলাম আপনার সঙ্গে আলাপ করে মিস মার্পল। আমি শুনেছি জিওয়েনটা খুব ভয়টয় পেয়ে গিয়েছিল। আপনাকে বারবার বলেছে ও নাকি পাগল হয়ে গেছে। মিস মার্পল হাসলেন, তারপর বললেন, না মিস্টার গাইলস, ওর ব্যাপারটা একেবারে উড়িয়ে দেবার মতো নয়। থাক ওসব কথা, বলল জিওয়েন্ডা। আমরা প্রথমে চা খাই একসঙ্গে, তারপর আমরা মিস মার্পলকে অ্যান্ড অ্যালিসনের চিঠিটা দেখাবো। চা পর্ব শেষ। এবার এয়ারমেল নিজের ব্যাগ থেকে বের করে জিওয়েন্ডা পড়তে লাগল। প্রিয়তম জিওয়েন্ডা, আমি খুবই চিন্তিত তোমার বিচিত্র অভিজ্ঞতার কথা শুনে। সত্যি কথা বলতে কি, আমি একেবারে ভুলেই গিয়েছিলাম যে তোমার বয়স যখন খুবই অল্প তুমি কিছুদিনের জন্য ইংল্যান্ডে ছিলে। তোমার মা, আমার বোন মেগান, পরিচিত হয়েছিল তোমার বাবার সঙ্গে, যার নাম মেজর হেনলি, যখন সে ব্যক্তিগত কারণে সেই সময়ে ভারতে গিয়েছিল। ওরা দুজনে দুজনকে ভালোবাসে এবং পরিণয় সূত্রে আবদ্ধ হয়। তুমি তাদেরই সন্তান। তোমার জন্মের প্রায় 2 বছর পর তোমার মা পরলোক গমন করেন। এই দুঃসংবাদ আমাদের খুবই আঘাত দিয়েছিল। আমরা তোমার বাবাকে, তখন তিনি ভারতে, চিঠিতে আমাদের সঙ্গে তার যোগাযোগ ছিল, কিন্তু তাকে আমরা কখনোই চোখে দেখিনি। আমরা তোমার বাবাকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলাম যে তোমাকে আমাদের হাতে তুলে দিতে, এই কারণে যে আমরা যাতে তোমাকে যথেষ্ট যত্নের সঙ্গে মানুষ করে তুলতে পারি, যা তার মতো ব্যস্ত আর্মি অফিসারের পক্ষে সম্ভব ছিল না। উত্তরে তোমার বাবা অবশ্য জানান যে তিনি মিলিটারি চাকরি ছেড়ে দিচ্ছেন এবং তোমাকে নিয়ে ইংল্যান্ডে ফিরে আসছেন। তিনি অবশ্য চিঠিতে এটাও জানিয়েছিলেন যে তিনি তোমাকে নিয়ে নিউজিল্যান্ডে আমাদের বাড়িতে আসবেন এবং থাকবেনও কয়েকদিন। আমার অনুমান, ভারত থেকে ইংল্যান্ড আসার পথে তোমার বাবা আর একজন কমবয়সী মেয়ের সঙ্গে আলাপী হন, তার প্রেমে পড়েন এবং ইংল্যান্ডে পৌঁছেই সেই যুবতীকে বিয়ে করেন। বিয়েটা অবশ্য যতদূর আমরা খবর রাখি সুখের হয়নি, এবং এটাও আমার অনুমান যে 1 বছর পরই তাদের বিচ্ছেদ হয়ে যায়। এবং সেই সময়ই তোমার বাবা আমাদের চিঠি লিখে জানতে চান যে আমরা তোমাকে আমাদের কাছে রাখতে ইচ্ছুক কিনা। বলাই বাহুল্য, তার এই প্রস্তাবে আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। একজন ইংরেজ নার্সের জিম্মায় তোমাকে দিয়ে আমাদের কাছে ইংল্যান্ডে তোমাকে পাঠানো হয়। সেই সঙ্গে আরেকটা চিঠিতে তিনি আমাদের জানান যে তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিকানা তিনি তার একমাত্র মেয়ে অর্থাৎ তোমাকেই দিয়ে দিলেন, এবং আইনত আমাদের পদবিও তুমি ব্যবহার করতে পারো। তুমি তোমার বাবার পদবি ব্যবহার করছো। প্রায় 1 বছর পর এক নার্সিংহোমে তোমার বাবার মৃত্যু হয়। একটা ব্যাপারে আমি নিরুপায়। আমি বলতে পারবো না যে ইংল্যান্ডের ঠিক কোন জায়গায় তোমার বাবার সঙ্গে তুমি ছিলে। তোমার বাবার চিঠিতে অবশ্য ঠিকানা থাকতো, কিন্তু 18 বছর আগে সেই চিঠিগুলি এখন আমার পক্ষে খুঁজে পাওয়া মুশকিল। যতদূর মনে পড়ে ইংল্যান্ডের দক্ষিণ দিকে তোমরা থাকতে, এবং জায়গাটার নাম বোধহয় ডিলমাউথ। আবার নামটা ডার্থমাউথও হতে পারে। কোনটা যে ঠিক মনে পড়ছে না। আমার বিশ্বাস তোমার সৎমা বিয়ে করেছিলেন আবার, কিন্তু তার নাম আমার মনে পড়ছে না। যদিও তোমার বাবা যখন চিঠিতে আমাদের জানিয়েছিলেন যে তিনি আবার বিয়ে করতে চলেছেন, তখন তোমার সৎমায়ের নাম আমাদের জানিয়েছিলেন। স্বীকার করছি যে আমাদের ভুল হয়ে গেছে তোমাকে না বলা যে তুমি বাচ্চা বয়সে কিছুদিনের জন্য ইংল্যান্ডে ছিলে। কিন্তু ব্যাপারটা কি জানো, এত বড় খবরটা আমার মন থেকে একেবারে উড়ে গিয়েছিল। আশা করি এখন সব কিছু তোমার কাছে পরিষ্কার করতে পেরেছি। তুমি অবশ্য তোমার চিঠিতে বিশদে বলনি নতুন বাড়িতে তোমার ভীতিপ্রদ অভিজ্ঞতাগুলো কী রকম। শুভেচ্ছা, স্নেহাশিস যেন, অ্যালিসন ড্যানবাই। তাহলে আমার ধারণাই ঠিক প্রমাণিত হলো। মিস মার্পল হেসে বললেন যে তুমি যখন খুব ছোট তখন কিছুদিনের জন্য ইংল্যান্ডে ছিলে। আপনার পরামর্শ অনুযায়ী খুড়িকে চিঠি না লিখলে এত সব কথা জানতেও পারতাম না, কারণ আমি এত ছোট ছিলাম যে আমার কিছুই মনে পড়ে না, জিওয়েন্ডা বলল। আচ্ছা মিস মার্পল, সামান্য কিছু কাকতালীয় ব্যাপারে আমার স্ত্রী মানে জিওয়েন্ডা এত ঘাবড়ে গেছিল কেন? হতে পারে আপনার স্ত্রী অল্পতেই নার্ভাস হয়ে যাওয়ার একটা বদগুণ আছে, মিস মার্পল বললেন। হ্যাঁ, আমি একটু নার্ভাস। আর বাড়িটা?
বাড়ির বিষয়ে আপনার কি ভাবনা? মিস মার্পল জানতে চাইলেন গাইলসের কাছে। আগামীকাল আমি প্রথম নতুন বাড়িতে ঢুকব। কি যেন নাম বাড়ির? হিল সাইড, বলল জিওয়েন্ডা। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের ধারে। নামটা ভালো, হাসল গাইলস। জানেন তো, গাইলস ডিটেকটিভ গল্পের পোকা, জানালো জিওয়েন্ডা। হ্যাঁ, বাড়িটাতেও মনে হয় ডিটেকটিভ গল্পের অনেক খোরাক আছে। একজন সুন্দরী মহিলা, তার নাম নাকি আবার হেলেন, শ্বাসরুদ্ধ হয়ে মরে পড়ে আছে হলঘরের মেঝেতে। বছর 20 কেটে গেছে। এখন কি আর সেই খুনের কোনো সূত্র খুঁজে পাওয়া যাবে? এই জটিল রহস্যের সমাধান করা খুব কঠিন, গাইলস মজা করে বলল। মিস মার্পল কিন্তু হাসছেন না, তার মুখ গম্ভীর হয়েই আছে, একটু দুশ্চিন্তাগ্রস্ত যেন দেখাচ্ছে তাকে। কিন্তু ব্যাপারগুলো হালকা করে দেখা ঠিক হবে না, তিনি বললেন। আমি দুজনকেই একটা পরামর্শ দিতে চাই। কি পরামর্শ, মিস মার্পল? গাইলসের প্রশ্ন। অতীতকে খুঁড়ে লাভ নেই, ঘুমিয়ে থাকা খুনকে জাগিয়ে তুলে লাভ নেই। বর্তমান নিয়ে ব্যস্ত থাকাই ভালো। অতীতকে নিয়ে মাথা ঘামাবো না, গাইলস বলল। যদি সত্যি 18 বা 20 বছর আগে খুন হয়ে থাকে, হয়তো আমাদের নিজেদেরই লোক কেউ। কেন সে খুন হলো, কে তাকে খুন করলো, এসব আমরা জানতে চাইব না? জিওয়েন্ডা রীতিমতো উত্তেজিতভাবে বলল। একটা প্রবাদ আছে জানো তো, হেসে বললেন মিস পার্পল। কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে পড়ে। তাও আমরা কেঁচো খুঁড়বই, গাইলস বলল। ঠিক আছে, যা করার সাবধানে করবেন দুজনে, বুদ্ধি করে কাজ করবেন। আর যদি কখনো মনে হয়, যোগাযোগ করবেন আমার সঙ্গে। পরদিন মিস মার্পল লন্ডন থেকে ফিরে গেলেন তার বাসস্থানে সেন্ট মেরি মিডে। মিস মার্পলের শখ হলো গার্ডেনিং। যেদিন পৌঁছলেন বাসস্থানে, সেদিন সারা বিকেল কাজ করলেন তার বাগানে। অনেকদিন ছিলেন না, কত আগাছা জন্মে গেছে। বেশ কয়েক ঘন্টা কাজ করার পর তার মনে হলো মাথা ঝিমঝিম করছে, শরীরটাও বেশ দুর্বল লাগছে। বয়সও তার অনেক, 80-র কাছাকাছি। সন্ধেবেলা তার ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর হেডককে খবর দিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই চলে এলেন ডাক্তার। মিস মার্পলকে পরীক্ষা করে বললেন, আসলে কি জানেন তো, থাকেন আমাদের এই মফস্বলে, চারদিকে সবুজে সবুজ, তাজা বাতাস। সেখান থেকে আপনি চলে গেলেন লন্ডনে, বেশ কিছুদিন থেকে এলেন ওখানে। কিন্তু লন্ডনের পরিবেশ তো দূষিত, শুধু পলিউশন। কিন্তু সেন্ট মেরি মিডে আমার একঘেয়ে লাগছে। আমিও তাই ভাবছি, আপনার একটু বায়ু পরিবর্তন দরকার। কোথায় যাওয়া যেতে পারে? ইস্টবোর্নে যেতে পারেন, বড় ঠান্ডা সেখানে। বোর্নমাউথ কিংবা কাছাকাছি কোনো সমুদ্র উপকূল? সমুদ্রের ধারে কোনো জায়গায় যাওয়া যেতে পারে, বললেন মিস মার্পল। সেরকম কোনো পছন্দের জায়গা আছে আপনার? আমি ডিলমাউথের কথা ভেবেছি, মিস মার্পল বললেন। ছোট জায়গা, ভালো, তবে একঘেয়ে। কয়েক মুহূর্ত মিস মার্পল চুপ করে রইলেন, তারপর বললেন, ধরুন কোনো একদিন আপনি হঠাৎ জানতে পারলেন যে কোনো এক বাড়িতে 19 বা 20 বছর আগে একটা খুন হয়েছিল। সেটা আপনিই জানলেন। এই খুন নিয়ে কাগজে কোনো রিপোর্ট বের হয়নি, কিংবা পাঁচকানও হয়নি। আপনি তখন কি করবেন? খুনের অতীত হলো বিষয়, তাই তো? ডাক্তার বললেন। ঠিক তাই। বিচারে কোনো ভুল হয়নি, কিংবা ভুল করে কাউকে ধরাও হয়নি। যতদূর জানি খুনটা গোপনই রয়ে গেছে। ডাক্তার মুখভঙ্গি করলেন। স্লিপিং মার্ডার, ঘুমিয়ে থাকা খুন। এসব ক্ষেত্রে আমার মত হলো, যা ঘুমোচ্ছে তাকে ঘুমোতে দেওয়াই ভালো। খুন খারাপি নিয়ে ঘাটাঘাটি করা খুব বিপজ্জনক, খুব বিপজ্জনক। আমিও তাই মনে করি, মিস মার্পল বললেন। কিন্তু তা সত্ত্বেও আমি জানি খুনটুনের কথা শুনলেই আপনি ব্যস্ত হয়ে পড়েন। ডিটেকটিভের ভূমিকায় অভিনয় করা তো আপনার নেশা। কিন্তু এই ঘুমিয়ে থাকা খুন বা ঘুম খুনের ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই। দুটো বাচ্চা ছেলে মেয়ে কেঁচো খুঁড়তে উঠে পড়ে লেগেছে। ব্যাপারটা খুলে বলবেন মিস মার্পল? মিস মার্পল প্রায় ঘণ্টাখানেক ধরে ডাক্তারকে সব খুলে বললেন। সব শুনে ডাক্তার বললেন, গল্পটা অসাধারণ, অসাধারণ এবং কাকতালীয়।
কিন্তু এসব নিয়ে ঘাটাঘাটি করার ফল কি হতে পারে সেটা জানেন তো? কি হতে পারে? মিস মার্পল জিজ্ঞেস করলেন। শেষমেশ ওই নতুন দম্পতির জীবন ছারখার হয়ে যেতে পারে। কথায় আছে না, কাবার্ড খুললেই বেরিয়ে পড়বে কঙ্কাল। এসবে আমার একেবারেই আগ্রহ নেই। তারপর কটপট করে ডক্টর হেডক তাকালেন বৃদ্ধার দিকে। এতক্ষণে বুঝলাম আপনার ডিলমাউথে হাওয়া বদলাতে যাবার আগ্রহ কেন। আজে বাজে ব্যাপারে জড়িয়ে পড়ার অদম্য আগ্রহ। ঠিক তা নয় ডক্টর, আমি আসলে চিন্তিত মিস্টার গাইলস এবং মিসেস জিওয়েন্ডাকে নিয়ে। তাদের বয়স কম, চট করে কারোর কথা শুনে বিপথে চালিত না হয়, তাদের ওপর সতর্ক নজর রাখতেই আমি সেখানে যেতে চাইছি। সেজন্যই আপনি ডিলমাউথ যেতে চাইছেন? ঠিক তাই কি? খুন খারাপি সম্বন্ধেও আপনার আগ্রহ যে কম নয় তা আমি জানি। মিস মার্পল ছোট্ট হাসি দিলেন। কিন্তু আপনি কি মনে করেন না যে ডিলমাউথে কয়েক সপ্তাহ কাটানো আমার স্বাস্থ্যের পক্ষে ভালোই হবে? ভালো না হয়ে খারাপও তো হতে পারে। যাকে, আপনি তো আমার উপদেশ মানবেন না।